নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ শরণাগত আমি আপনাদের সৌমিত্র বসু এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকে নানান দিক থেকে খুব বিশেষ দিন, বাঙালির ইতিহাসে খুব বিশেষ দিন। কেন বিশেষ দিন সেটা বলি। বাংলার কৃতি সন্তান, অন্তত 4 জন কৃতি সন্তান, তাদের সঙ্গে আজকের এই দিনটা যুক্ত হয়ে আছে। তাদের মধ্যে প্রথম হচ্ছেন কাজী নজরুল ইসলাম, যিনি বাংলা কবিতা একটা নতুন অন্য রকমের জোয়ার এনেছিলেন। রবীন্দ্রনাথের যে কবিতা এবং রবীন্দ্রনাথের যে ভাবনার জগৎ তার থেকে একদম আলাদা, অন্য রকম একটা জগৎ তিনি তৈরি করেছিলেন, যেখানে তীব্র ক্রোধ, তীব্র ক্ষোভ, তীব্র বেদনা, সবকিছুই তীব্র। এই তীব্র যে মানুষটি, তার আজকে জন্মদিন। 1899 সালে আজকের তারিখে তার জন্ম হয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ যাকে বলা হতো, সেই আশুতোষ মুখোপাধ্যায় আজকে প্রয়াত হন আজকের তারিখে 1924 খ্রিস্টাব্দে। আজ থেকে ঠিক 100 বছর আগে। বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন আজকে। তার জন্ম হয়েছিল 1880 খ্রিস্টাব্দে আজকের তারিখে। এবং গুরু সদয় দত্তের প্রয়াণ দিবস। গুরু সদয় দত্ত আপনারা জানেন ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা, তার প্রয়াণ ঘটেছিল 1941 খ্রিস্টাব্দে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 25শে মে 2024, শনিবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:12। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10:38 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যদি আজকের যে বিশেষ অনুষ্ঠান মহাপুরুষের কথা, তার উত্তর লিখতে চান, তাহলে ওই SGর পাশাপাশি মহাপুরুষের কথাটাও লিখে দেবেন। মহাপুরুষের কথার নিয়ম একটু পাল্টে যাচ্ছে, সেই পাল্টে যাওয়ার কথা বলবো অনুষ্ঠানের শেষে, যখন আপনারা যারা ঠিক ঠিক উত্তর দিয়েছেন গত সপ্তাহে তাদের নাম ঘোষণা করা হবে। তার সঙ্গে নতুন যে মহাপুরুষের কথা, তার শর্তও বলা হবে। তো এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। জনককে নিয়ে কথা হচ্ছিল আমাদের, না, সীতার বাবা যে জনক তার কথা হয়ে গেছে। এরপর বৈদেহী জনক, তার কথা হচ্ছিল, তাকে নিয়ে সামান্য একটা দুটো কথা বলবো। তারপর আরেকজন জনকের কথা বলা শুরু করব আজকে। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম উপাসক ও উপাস্য। তার খানিকটা অংশ পড়া হয়েছে, আবার খানিকটা অংশ পড়া হবে। কথামৃত থেকে পাঠ, তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে মহাপুরুষের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন, ফিরে আসছি গানের পর। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম বৈদেহ জনকের কথা। বৈদেহ জনক, যার সূত্র ধরে জনক মানে পিতা, এই যে মানেটা সেটা তৈরি হয়, তার কারণ হচ্ছে পিতার মৃতদেহ থেকেই পুত্রের উৎপত্তি হয়েছিল। পিতাকে অরণি কাষ্ঠের মধ্যে রাখা হয়েছিল এবং পিতার মৃতদেহকে অভিশপ্ত পিতা, এবং তাই নিয়ে সংস্কার করা হয়েছিল। তার ফলেই এই জনকের উৎপত্তি। তিনি ব্রহ্মবিদ্যা পরায়ণ রাজর্ষি ছিলেন। আমাদের এই জনক রাজা, তিনিও তাই ছিলেন। বৃহদারণ্যক উপনিষদে বারবার জনক বৈদেহর প্রসঙ্গ এসেছে আত্মজ্ঞানী হিসেবে।
ব্রহ্মজ্ঞানের উপদেষ্টা হিসেবে। এবং এই যে কোনো বিষয় নিয়ে হিংসে হিংসি যাকে বলে, হ্যাঁ, অমুকের বেশি নাম, অমুক বেশি জানে, আমি কম জানি, এই নিয়ে যারা খুব জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ, তাদের মধ্যে অনেক সময় বেশ আকচি থাকে। আমি এইরকম পণ্ডিত দেখেছি। ও আবার কি জানে, ও এই সমস্ত বড় বড় কথা বলে, মিডিয়া ওকে নিয়ে নাচানাচি করে, সেই জন্য ওর খুব নাম, ও আসলে কিছু না, এই একটু ঠাট্টা করা হলো, একটু এরম করা হলো। আজকের দিনে তো আছেই, আগেকার দিনেও তার মানে ছিল, বরাবরই ছিল। কেন বলছি যে গার্গ্য বালা কি, কাশীর রাজা অজাতশত্রুকে ব্রহ্মবিদ্যা উপদেশ করতে চাইলেন। তখন অজাতশত্রু বলেছিলেন, এই একটা কথার জন্য আমি তোমাকে 1000 গরু দিতে পারি, কেননা আত্মবিদ্যার বক্তা এবং শ্রোতা হিসেবে সকলেই জনক জনক বলে দৌড়য়। তুমি আমাকে ব্রহ্মবিদ্যা দিচ্ছ, এই জনক ব্রহ্মবিদ্যা জ্ঞানী এই বলে তার খুব নাম, তুমি আমাকে ব্রহ্মবিদ্যা যদি দাও তাহলে আমি তোমাকে 1000 গরু দিতে পারি। আরে আমরাও তো আছি, আমরাও তো ব্রহ্মবিদ্যার কথা বলতে পারি, শুধু একা জনক বলবে, বৈদেহ জনক বলবে, এ আবার কি কথা? তো এই নানান জায়গায় এইরকম সব গল্প টল্প ছড়িয়ে আছে, তার থেকে বুঝতে পারা যায় যে এই বৈদেহ জনক সত্যিকারের একজন পণ্ডিত মানুষ ছিলেন। তো আরেকজন জনকের কথা বলতে পারি। শান্তি পর্বে যুধিষ্ঠির ওই ভীষ্মকে প্রশ্ন করেছিলেন। আপনারা জানেন যে ভীষ্মকে অর্জুন একবারে তীরের একটা বিছানায় শুইয়ে দিয়েছিলেন। সেইখানে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা আপনি আমাকে বলুন, যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে কিভাবে মোক্ষ জ্ঞানী মিথিলার অধিপতি জনক সমস্ত ভোগ ত্যাগ করে মোক্ষ লাভ করেছিলেন। কিভাবে ত্যাগ করে মোক্ষ লাভ করা যায়? তাতে ভীষ্ম সাংখ্যাচার্য পঞ্চশিখের সঙ্গে জনদেবের কথোপকথন শুনিয়েছিলেন। আরেকজন জনক, তার নাম হচ্ছে জনদেব। আসলে এই যে জনকদের যে মিথিলা, সেই মিথিলার রাজসভা, সেইটা একটা শাস্ত্র চর্চার বড় কেন্দ্র ছিল। প্রচুর বিদ্বান মানুষ, আচার্য স্থানীয় মানুষ এখানে জ্ঞান বিজ্ঞানের আলোচনা করবার জন্য আসতেন। এবং রাজর্ষি জনদেব, যে জনকের কথা বলছি, তার মুখে মুখে শাস্ত্র বিচার থাকতো। এই যে একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তিনি রাজা এবং তিনি অন্য পণ্ডিত জ্ঞানী মানুষদের লালন পালন করছেন, এই রকমের একজন জনক ছিলেন জনদেব। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। আরো একজন জনকের কথা বলা শুরু করব গানের পর। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে জনকের কথা বলা হচ্ছে পুরাণ চিরন্তনে। কয়েকজন জনকের কথা বলেছি, আরেকজন জনকের কথা বলি। এই জনকের নাম হচ্ছে ধর্মধ্বজ জনক। এই ধর্মধ্বজ জনক, তার সঙ্গে সুলভা নামে একজন নারী, সিদ্ধ যোগিনী, তার কথোপকথন হয়েছিল, তার আলোচনা হয়েছিল। তো যুধিষ্ঠিরের প্রশ্ন ছিল, গার্হস্থ্য ধর্ম ত্যাগ না করেও মোক্ষ তত্ত্ব কেউ জানতে পারেন কি না? তারই উত্তরে ভীষ্ম এই জনক আর সুলভার যে কাহিনী, সেইটা বলেছিলেন। তাহলে এইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আমরাও তো সংসার ত্যাগ না করেই কোনোভাবে তাকে পেতে চাইছি। এখানে বলা হচ্ছে মোক্ষ লাভ করা, সংসার ত্যাগ না করেই মোক্ষ লাভ করা যায় কি না। তাই মহাভারত জুড়ে নানান রকম সমস্ত শাস্ত্র চর্চার আসর বসেছে। তো তার মধ্যে এই ধর্মধ্বজ জনক আর সুলভার শাস্ত্র বিচার খুব অদ্ভুত, চমৎকার। সুলভা খুব নৈষ্ঠিক একজন ব্রহ্মচারিণী ছিলেন এবং যোগশাস্ত্র খুব ভালো জানতেন। তার কাজটাই ছিল মোক্ষ বিষয়ক আত্মবিদ্যার আলোচনা করা এবং নানান দেশে ঘুরে ঘুরে বেড়াতেন, নানান জায়গায় তর্ক করতেন, আলোচনা করতেন। তো তিনি একদিন ভিক্ষুণীর বেশে ওই ধর্মধ্বজের রাজসভায় প্রবেশ করেছেন
এবং যেটা হয় না, মানে একজন মানুষ যদি মোক্ষ লাভ করে তাহলে তার রূপের মধ্যে তো তার একটা প্রকাশ ঘটে, একটা আলাদা রকমের একটা জ্যোতি তৈরি হয়ে যায়, তাই না? তো রাজা জনক তিনি এমনিতে স্থিতধী নির্বিকার, তা সত্ত্বেও এই সুলভাকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তার সুলভা জনকের কাছে নিজের পরিচয় দিলেন যে আমি ব্রহ্মচারিণী, আমি আমার উপযুক্ত স্বামী খুঁজে পাইনি, আমি অনেক গুরুর কাছ থেকে বিদ্যা গ্রহণ করেছি এবং নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করছি এতকাল, আমি একা একাই ঘুরে বেড়াই। তো আমি লোকমুখে শুনেছি যে আপনি মোক্ষ ধর্মে সিদ্ধি লাভ করেছেন, সেই জন্য আপনার সঙ্গে দেখা করবার জন্য মিথিলায় এসেছি। তারপরে কি হলো আজকে তো আর সময় নেই, আবার সোমবারে বলা যাবে কি হলো শেষ পর্যন্ত এই ধর্মধ্বজ জনক আর সুলভার সাক্ষাৎকারের ফল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। উপাসক ও উপাস্য। জগতে সর্বত্রই ভালো ও মন্দ রহিয়াছে, কখনো কখনো মন্দর মধ্য দিয়া ভালো আসে সত্য, কিন্তু অন্য সময়েও আবার ভালো মন্দ হইয়া দাঁড়ায়। আমাদের ইন্দ্রিয়গুলি কোনো না কোনো সময় অমঙ্গল সৃষ্টি করে। কোন ব্যক্তি মদ্যপান আরম্ভ করুক, প্রথমে কিছু খারাপ হয় না, কিন্তু সে যদি ক্রমাগত মদ্যপান করিতে থাকে তবে তাহার অনিষ্ট হইবে। কেহ ধনী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করিল, বেশ ভালো, কিন্তু সে বুদ্ধিহীন হইল, কখনো তাহার শরীর বা মস্তিষ্ক খাটাইল না। ইহা শুভ হইতে অশুভের উৎপত্তি। আবার জীবনের প্রতি আমাদের যে নিবিড় ভালোবাসা, সেই কথা চিন্তা করো। আমরা কতই না ছুটাছুটি লাফালাফি করি, কয়েক মুহূর্তের তো জীবন, কত কঠোর পরিশ্রম করি। একেবারে অসমর্থ শিশু হইয়া আমরা জন্মিয়াছি, জিনিসগুলি বুঝিয়া উঠিতে আমাদের বহু বৎসর কাটিয়া যায়। অবশেষে 60 বা 70 বৎসরে আপনাদের চোখ খোলে এবং তখন আদেশ আসে বেরিয়ে যাও। এই তো অবস্থা। আমরা দেখিলাম ভালো ও মন্দ আপেক্ষিক শব্দ। যাহা আমার কাছে ভালো তাহা তোমার পক্ষে মন্দ। আমার যাহা নৈশ আহার, তুমি যদি তাহা খাও তো কাঁদিতে আরম্ভ করিবে আর আমি হাসিয়া উঠিব। আমরা দুজনে হয়তো নাচিতেছি, কিন্তু আমি আনন্দের সঙ্গে আর তুমি যাতনার সহিত। একই বস্তু আমাদের জীবনের কোনো এক সময়ে শুভ, অন্য সময়ে অশুভ। কি করিয়া বলিতে পারো? ভালো ও মন্দ সবই পূর্ব হইতে প্রস্তুত থাকে এবং এটি সর্বৈব ভালো আর ওইটি সর্বৈব মন্দ। এখন প্রশ্ন এই, ভগবান যদি চিরদিন সৎই হন, তাহা হইলে এইসব অশুভের জন্য দায়ী কে? খ্রিস্টান এবং মুসলমানগণ বলেন শয়তান বলিয়া একজন ভদ্রলোক আছেন, কিন্তু কি করিয়া বলো দুইজন ভদ্রলোক কাজ করিতেছেন? একজনেরই থাকা চাই। যে আগুনে শিশু পুড়িয়া যায় তাহাতে খাবারও তৈরি হয়, কি করিয়া বলিবে আগুন ভালো বা মন্দ? কি করিয়া বলিবে উহা দুই ব্যক্তির সৃষ্টি? তথাকথিত সমস্ত অশুভ তবে কে সৃষ্টি করিল? অন্য কোনো সমাধান নাই। তিনিই পাঠাইতেছেন মৃত্যু ও জীবন, মড়ক ও মহামারী এবং সব কিছু। ঈশ্বর যদি এইরূপ হন, তাহা হইলে তিনিই শুভ, তিনিই অশুভ, তিনিই সুন্দর, তিনিই ভীষণ, তিনিই জীবন এবং তিনিই মৃত্যু। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথা অমৃত। ফিরে আসছি, একটু গান শুনে নি। থেকে পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু পড়ছি এবং আমার সত্যি সত্যি একেবারে কোনো জ্ঞান নেই, কিন্তু সেই অজ্ঞান অবস্থায় আমি ঠাকুরের কথাকে আমার নিজের মতন করে, আমার যে অভিজ্ঞতা সেই রকম করে আমি
ব্যাখ্যা শব্দটা ব্যবহার করব না, আমি আমার নিজের মতন করে কিছু বোকা বোকা মন্তব্য করছি, এইটুকু বলতে পারি আর কি। তো যে অহৈতুকী ভক্তির কথা ঠাকুর বলছিলেন, এর আগের দিন বলেছি আপনাদের, বলছিলাম সেই সমস্ত কথা। ওই অহৈতুকী ভক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে। তো ঠাকুর ওই মহিমাচরণকে বলছেন যে বেদান্ত মতে স্বরূপকে চিনতে হয়, কিন্তু অহং ত্যাগ না করলে হয় না। অহং একটি লাঠির স্বরূপ, যেন জলকে দুভাগ করছে, আমি আলাদা তুমি আলাদা। এই যে ঠাকুর বলছেন স্বরূপকে বা স্বস্বরূপকে চিনতে হয়। এই স্বস্বরূপ ব্যাপারটা কি? আমি কে, আমি কে, আমি কি রকম, আমি কি নিজেকে জানি সত্যি সত্যি? আমি আমার নিজের একটা পরিচয় আছে, মানে ধরুন আমার নাম সৌমিত্র বসু, যে কথা যে উদাহরণ হিসেবে বারবার আপনাদের সামনে বলি যে আমার নাম সৌমিত্র বসু, আমি শরণাগত করি। অন্য কেউ হয়তো মনে করেন ও সৌমিত্র বসু, ওকে এইরকম দেখতে। অন্য কেউ হয়তো মনে করেন ও সৌমিত্র বসু, তিনি এই 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 কাজ করেন, তিনি শরণাগতের কথা জানেন না। এরকম আমার নানান পরিচয় আছে। আচ্ছা বেশ, সেই পরিচয়গুলো তো টুকরো 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 পরিচয়। সেই গল্প আপনারা সকলে জানেন, অন্ধের হস্তি দর্শনের গল্প, যে 5 জন অন্ধ তারা হাতিকে দেখতে গেছে। কেউ বলছে হাতি থামের মতন, কেউ বলছে হাতি লতার মতন, কেউ বলছে হাতি জালার মতন, মানে একজন পা ধরেছে, একজন সুঁড় ধরেছে, একজন পেট ধরেছে। আমাদের প্রত্যেকের পরিচয়ই কিন্তু এরকম আংশিক পরিচয়। আমাদের প্রত্যেকের পরিচয় কিন্তু আর 5 জন মানুষ আমাকে যতটুকু দেখছে ততটুকুই দেখছে, এবং সেইটুকু নিয়েই আমার সম্পর্কে তারা একটা ধারণা তৈরি করছে। সে তো ঠিক আছে, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে সত্যি সত্যি আমার নিজের কাছে আমি কি, আমি বলতে কি বোঝায়, আমার নিজের সম্পর্কে, আমার নিজের যে স্বস্বরূপ, তার সম্পর্কে কি আমার কোনো ধারণা তৈরি হয়েছে, কোনো জ্ঞান তৈরি হয়েছে? না, হয়নি। কেন হয়নি? ঠাকুর বলছেন অহং আছে, অহং ত্যাগ না করলে হয় না। কিরকম? অহং একটা লাঠির মতো, যেন জলকে দুভাগ করছে। একটা লাঠি যদি মাঝখাতে ফেলে দেওয়া যায়, এটা জলের উপর একটা লাঠি পড়ে আছে, তার এপাশে জল ওপাশে জল, দুটোই জল, কিন্তু এটা তফাৎ করে দিচ্ছে। আমি ওই আমাদের যে শাস্ত্রেরই একটা উপমা, সেই উপমা দিয়েই যদি বলি যে একটা ঘট, সেই ঘটের মধ্যে খানিকটা জল ভরে ঘটটা মুখ বন্ধ করে জলের মধ্যে ফেলে দেওয়া হলো, বিরাট সমুদ্রে ফেলে দেওয়া হলো। এবার কি হচ্ছে, সমুদ্রের জল আছে, ঘটের মধ্যে জল আছে। ঘটের মধ্যে যে জলটা আছে সে সমুদ্রের জলের থেকে আলাদা হয়ে আছে, কেননা সমুদ্রের জলের সঙ্গে তার একটা তফাৎ তৈরি হচ্ছে, ঘটটা। ওই ঘরটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ভেতরের জল বাইরের জল সব একাকার হয়ে যাবে। অহংটা যদি ভেঙে দেওয়া যায় তাহলেই আমার আত্মজ্ঞান হতে পারবে। আমার আত্মজ্ঞানের সঙ্গে আমার এই যে বাইরের যে পরিচয় বা আমার নিজের কাছে যে মূর্তি, আমার নিজের যে মূর্তি, তার একটা এরকম দুস্তর ব্যবধান আছে। শুনছেন কথা অমৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর আবার কথা অমৃত। এটাকে দূর করা অসম্ভব, মানে অসম্ভব শব্দটা ব্যবহার করা আমার উচিত হলো না, বলা যেতে পারে প্রায় অসম্ভব। কেউ কেউ পারেন, আমরা পারি না। আমরা পারবার কথা কল্পনাও করতে পারি না। আমিকে বাদ দিয়ে নিজেকে কি করে চিনব? আমি তো নিজেই আমি, হ্যাঁ, সেইটাকে সরিয়ে আমি কি করে চিনব? কিন্তু অহংটা ত্যাগ করতে হবে। কখন এই অহং ত্যাগ করা যায়? ঠাকুর বলছেন সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়। আমি যখন সমাধিস্থ হয়ে গেলাম তখন আমার সমস্ত আমি সরে গেল। তো আমি যখন সমাধিস্থ হয়ে গেলাম তখন আমার সমস্ত আমি একটা কিছুর মধ্যে ডুবে গেল। আমি একেবারে সম্পূর্ণভাবে নিজেকে কি বলবো, একেবারে ভ্যানিশ করে দিতে পারলাম। তখন আমি হয়তো ব্রহ্মজ্ঞান হলে আমি এই বোধে বোধ হয়। তা ঠাকুরের যদি ব্রহ্মজ্ঞান হয়েই থাকে, ভক্তরা ভাবছেন তাই যদি হয়ে থাকে, তাহলে উনি আমি করছেন কেন? ঠাকুর বলছেন আমি মহিম চক্রবর্তী বিদ্বান, এই আমি ত্যাগ করতে হবে। আমি সৌমিত্র বসু শরণাগত,
করি, অনেক মানুষ শোনেন, তারা ভালো বলেন, এই অহং ত্যাগ করতে হবে। আমি অমুক চন্দ্র অমুক, আমি অমুক কোম্পানির এই ছিলুম, এই অহং ত্যাগ করতে হবে। বিদ্যার আমিতে দোষ নেই। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন যে আমার এই উপলব্ধিগুলো আমি তোমাকে বলছি, শোনো, আমি যেটা বুঝেছি, আমার চারপাশের সবকিছু দেখে যেটা বুঝেছি সেইটা আমি তোমাকে বলছি, শোনো। এই যে এইটা না হলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার লোকজনকে উপদেশ দেবেন কি করে, তার লোকজনকে বলবেন কি করে? তিনি কিভাবে বলছেন দেখুন। তিনি কিন্তু জ্ঞান দেবার মতন করে একটা উঁচু জায়গায় বসে আমি জ্ঞান দিচ্ছি এরকম করে বলছেন না। তিনি তার উপলব্ধির কথা বলছেন, সহজভাবে বলছেন। সহজভাবে বলছেন বলেই তো কথামৃত এত সহজ, এত কঠিন হয়েও এত সহজ। তো ঠাকুর কি বলছেন যে আর একটা কথা, স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না, তাই সংসার কঠিন। যত শিয়ান হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেও কাম হয়। এই যে প্রকৃতি, এই যে মায়ার প্রকৃতি যাকে বলে, এই মায়ার প্রকৃতির একেবারে কেন্দ্রস্থলে আছে নারী আর পুরুষের সম্পর্ক, দৈহিক সম্পর্ক, জাগতিক সম্পর্ক। এটা একেবারে কেন্দ্রে আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে আমি যদি এই অনিত্য সংসারের কথা বলি, এই অনিত্য সংসার, মায়ার সংসার, এটা প্রবাহিত হচ্ছে কিভাবে? প্রবাহিত হচ্ছে তো আসলে নারী আর পুরুষ দুটি বিপরীত মেরু শারীরিক দিক থেকে, এবং তাদের মধ্যে সংযোগ, তার ফলেই তো সৃষ্টি প্রবাহিত হচ্ছে। ফলে এইটা কিন্তু সৃষ্টিকর্তা যিনি, তার একটা প্রধানতম ফাঁদ। তাই বিশেষ করে বলা হচ্ছে যে স্ত্রীলোক সম্পর্কে খুব সাবধান থাকতে হবে। বাড়ি চমৎকার একটা উপমা, যে তুমি যতই শেয়ানা হও, যতই সাবধান হও না কেন, কাজলের ঘরে থাকলে কালি লাগবেই। কোথা থেকে তুমি বাঁচাবে? কোনো না কোনো একটা জায়গা থেকে তোমার জামায়, তোমার হাতে কালি লেগে যাবে। যুবতীর সঙ্গে তুমি যদি নিষ্কামও থাকো, তাহলে প্রকৃতি, তোমার প্রকৃতি, তোমার শরীর তোমাকে সেইখানে নিয়ে যেতে চায়, এবং সেইটাকে তুমি কিছুতেই এড়াতে পারবে না। 92.7 বিগ FM এ শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করব, ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই স্ত্রীলোক সম্পর্কে সাবধান থাকার কথা বলা হচ্ছে। তার কারণ আর কিছু নয়, স্ত্রীলোককে ঘৃণা করার কোনো প্রশ্ন নেই, স্ত্রীলোককে অবহেলা করার, অবজ্ঞা করার কোনো প্রশ্ন নেই, কিন্তু আমি যদি এই জাগতিকতাকে অতিক্রম করে যেতে চাই, তাহলে জাগতিক যত রকমের সমস্ত বন্ধন, জাগতিক যত রকমের সমস্ত আকর্ষণ, সেইগুলোকে পরিত্যাগ করতে হবে আমায়। আর সেইগুলোকে পরিত্যাগ করতে গেলে প্রথমেই স্ত্রীলোকের কথা ভাবতে হবে। তার কারণ স্ত্রীলোক হচ্ছে এই সমস্ত জাগতিক সম্পর্কের, এই জাগতিকতার, স্ত্রীলোক এবং পুরুষ নিশ্চয়ই দুটি বিপরীত ধর্মের, শরীর ধর্মের মানুষ। এই দুই বিপরীত শরীর ধর্মের মানুষকে কেন্দ্র করেই জাগতিকতা আবর্তিত হচ্ছে। কিন্তু জ্ঞানীর পক্ষে স্বদ্বারায় কখনো কখনো গমন দোষের নয়। যেমন মলমূত্র ত্যাগ, তেমনি রেতঃ ত্যাগ। অর্থাৎ এই সমস্তগুলো যদি আমি যদি ধরা যাক, আমি যদি এইটা বুঝি যে সংসারটা অনিত্য, এর কোনো মানে নেই, সেটা বুঝে নিয়ে আমি সংসার করছি। সেতো এই জনক রাজার কথা বলেছি আপনাদের, জনক রাজা করেছেন, আমি সবটা জেনে নিয়ে সংসার করছি। ঠিক তেমনি করে আমি সবটা জেনে নিয়ে আমার জ্ঞান হয়ে গেছে, পূর্ণ জ্ঞান হয়ে গেছে, আমি জানি, এমনিতে জানি, তথ্য হিসেবে জানি। কিন্তু যখন আমি স্ত্রীলোকের সামনে এসে পড়লাম, তখন আর আমার বাজ বিচার কিছু রইল না। না, ওটা না, জ্ঞানটা আমার ভেতরে প্রথিত হয়ে যেতে হবে। সেই যে আমার ভেতরের যে প্রথিত জ্ঞান, সেই প্রথিত জ্ঞান নিয়ে কোনো জ্ঞানী যদি স্বদ্বারায় নিজের স্ত্রীর কাছে গমন করেন, তার মধ্যে দোষের কিছু নেই। ওটা আমার শারীরিক একটা প্রক্রিয়া,
সেই শারীরিক প্রক্রিয়াটা আমি করব, মলমূত্র ত্যাগের মতন করেই ওটা একটা শারীরিক প্রক্রিয়া, সেইটা আমি করব। আধা ছানার মন্ডা কখনো বা খেলে সংসারীর পক্ষে তত দোষের নয়, সন্ন্যাসীর পক্ষে দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু ফেলে থুতু খাওয়া। তার কারণ হচ্ছে, যে মানুষটি সন্ন্যাসী তিনি তো জাগতিকতাকে অগ্রাহ্য করেছেন, তিনি তো সরে গেছেন। তিনি তার পোশাক থেকে আরম্ভ করে, তার মুন্ডিত মস্তক থেকে আরম্ভ করে এই সমস্ত কিছু দিয়ে তিনি আলাদা হয়ে গেছেন, যে না, আমি প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মের বিরুদ্ধাচরণ করছি। কাজে আমি মনে মনেও সেই প্রকৃতির নিয়মের বশ হতে পারবো না, আমি তার বিরুদ্ধাচরণ করব। কোনো না কোনো ভাবে প্রকৃতি যদি আমার ভেতরে তার থাবা বসিয়ে দিতে পারে, সেইটে আমার পক্ষে ভয়ঙ্কর। ফলে আমি চিত্রপট পর্যন্ত দেখব না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক এইরকমই সাংঘাতিক। আজকের মতো শেষ করছি কথামৃত থেকে পাঠ। এরপরে আপনাদের চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন চিঠিপত্র। অমিতা দাস, তার লেখা চিঠি সল্টলেক সিটি থেকে। পড়ে শোনাই অভিমানের, অনুযোগের এবং পরামর্শের চিঠি। সৌমিত্রবাবু, আমার চিঠিটি অপঠিত থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি, তবুও লিখলাম। যদিও বহুদিন যাবৎ আমি শরণাগততে চিঠি লেখার আর চেষ্টা করিনি, কারণ এই পরিণত বয়সে রেডিওতে নিজের চিঠি শোনার আশায় বুক বেঁধে বসে থাকাটা একটু হাস্যকর লাগে নাকি? তবে চিঠি শোনা বন্ধ হয়নি। এ ব্যাপারে শ্রীযুক্ত কেশব সিংহ রায় মহাশয় বলেছেন মনক্ষুণ্ণ না হতে, কিন্তু মন কবেই বা কার সৎ পরামর্শ শোনে, সে তার নিজের মতোই চলে। তবে চন্দন নাগরিকের চিঠি শোনা দুর্লভ ব্যাপার নয়, অনেকেই আমার সঙ্গে একমত হবেন। সৌমিত্রবাবু, আপনি অপঠিত চিঠির ব্যাপারে দুটি সাজেশনস দিয়েছেন। এক, স্বল্প খরচে অপঠিত চিঠির বই প্রকাশ করা। দুই, নিরন্তর চিঠি লিখেই যাব, পঠিত, বেশিরভাগ অপঠিত, নিজের জন্য কালেকশন তৈরি করা। আমার কাছে কোনোটাই গ্রহণীয় মনে হলো না, কারণ আমার চিঠির বই পড়বে কে? এ তো আর ছিন্নপত্রাবলী নয়, বা আমি কোনো বিখ্যাত লেখিকা নই। নিরন্তর চিঠি লিখে যাব কেন? তার থেকে দিনপঞ্জি লেখা ভালো, আমার নিজের মতো করে, যা অনেকে করেন। আমিও আমার ভ্রমণ বৃত্তান্ত লিখে রাখি। চিঠির ব্যাপারে আমার একটি সাজেশন আছে। নিয়মিত বিষয়ভিত্তিক চিঠি না লিখতে বলে স্বাধীন চিন্তাধারার চিঠি লিখলে কেমন হয়? কিছুটা একঘেয়েমিও এড়ানো যায়। বিষয়ভিত্তিক চিঠি মাঝে মাঝে বিশেষ উপলক্ষে লেখা যেতে পারে। এটুকুই আমার বক্তব্য। যদি পড়া হয় কৃতজ্ঞ থাকব। নমস্কারান্তে, লেখিকা অমিতা দাস, সল্টলেক সিটি। অমিতা দেবী, প্রথম কথা হলো আপনার চিঠিটা পড়া হলো, অপঠিত রইল না, এইটা একটা বলবার মতন কথা। 2 নম্বর হচ্ছে যে আপনি বলুন আমি কি করব। প্রচুর চিঠি আসে এবং তার তুলনায় আমি প্রতিদিন একটি করে চিঠি পড়তে পারি, ফলে প্রচুর চিঠি অপঠিত থেকে যায় এবং যাবে। মানে এ ব্যাপারে তো আমার হাত পা বাঁধা, আপনি বুঝতেই পারছেন। কেশববাবু যে পরামর্শটা দিয়েছিলেন, সেই পরামর্শটা আমার ভালো লেগেছিল এই কারণে যে যদি ওরকম করে একটা ছোট বই বার করা যায় নিজের মতন করে। আমি আমার চেনা জানা কাউকে দেখেছি এরকম বই বার করতে। আত্মীয় স্বজনরা পড়লেন, কাছের মানুষেরা পড়লেন, কিছু কিছু মানুষ পড়লেন। আর আপনি তো চমৎকার চিঠি লেখেন, মানে লিখতেন, এখন লেখা বন্ধ করে দিয়েছেন অভিমানে। আরো কেউ কেউ পড়লেন, রইল, থেকে গেল, কোথাও একটা স্থায়ীভাবে থেকে গেল। এটা একটা হতে পারে, একটা সম্ভাবনা, অন্তত নিজের কাছে থেকে গেল এই চিঠিগুলো। এইরকম একটা পরামর্শ দিয়েছিলেন কেশববাবু। সে পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন, নাই করতে পারেন, তাতে কিছু নয়। কিন্তু এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, সেটা হলো যে
কেশববাবুর চিঠি মাঝে মাঝেই পড়া হয়, এইটা আমি খুব মানতে পারলাম না। মানে কেশববাবুর চিঠিও অন্য যারা নিয়মিত চিঠি দেন তাদের চিঠি যেমন মাঝে মধ্যে পড়া হয়, তাদের নামটা শোনা যায়, কেশববাবুর ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়। কিন্তু আপনি খানিকটা অভিমান ভরে এই কথাটা লিখেছেন বলে আমার নিজের ধারণা। আর শেষ যে কথাটা আপনি বলেছেন তার সূত্র ধরে বলি যে এমনিতে কোনো একটা বিষয় ঠিক করে নেওয়া, আপনি তো এটা মানবেন যে আমাদের এই যে চিঠিপত্র, এই চিঠিপত্রে এমন অনেকে চিঠি লিখতে আরম্ভ করেছেন যারা আগে কখনো লেখেননি। নিজের মনের ভেতরের যে কথাগুলো আছে, যেটা বিগ এফএম আমাকে খুব প্রশংসা করে, নিজের মুখেই বলি কথাটা লজ্জার মাথা খেয়ে, যে অনেক মানুষ যারা খুব নিজের মনের মধ্যেই তার অবচেতনে কতগুলো কথা জমতে থাকে, তুমি এইগুলোকে বার করবার একটা জায়গা বার করে দিয়েছো, এইটা খুব ভালো কাজ করেছো, এরকম বলা হয়, আমাকে বলেন অনেকে। তো অনেকেই আছেন যারা এমনিতে লেখার কথা ভাবেননি কখনো, কিন্তু শরণাগতে লিখেছেন এবং সেটা পড়া হয়েছে বা পড়া হয়নি। নিজেকে অর্গলমুক্ত করবার, নিজের মনকে অর্গলমুক্ত করবার একটা জায়গা তৈরি করেছেন কোথাও। অনেক সময় বিষয় নির্দিষ্ট করে না দিলে না তারা বিষয় খুঁজে পান না, এইটা আমার মনে হয়। এই আর কি। যাই হোক, অভিমান করে থাকবেন না, চিঠি দেবেন, আমার দিক থেকে এইটুকুই বলতে পারি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার শনিবারে আপনাদের যে মহাপুরুষের কথা বলা হয়েছিল গত শনিবার, আজ তার উত্তর যারা দিয়েছেন, ঠিক উত্তর দিয়েছেন, তাদের নামের একটা লম্বা লিস্ট, সেই লিস্টটা পড়ে শোনাবো। তার আগে বলে রাখি, গত সপ্তাহে যে মহাপুরুষের কথা বলা হয়েছিল তার নাম মীরাবাই। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনারা যারা নাম দিয়েছেন, মীরাবাই। ফিরে আসছি, একটু গান শুনে নি, গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গত সপ্তাহে, গত শনিবারে যে মহাপুরুষের জীবনের কথা বলেছিলাম কিন্তু নাম বলিনি, তার নাম যারা যারা ঠিকঠাক বলেছেন, সকলেই ঠিকঠাক বলেছেন। মানে যে কটি চিঠি এসেছে, একটি চিঠি ছাড়া বাদ বাকি সব চিঠিতেই ঠিক নামটা বলা হয়েছে, এবং সেই নামগুলো লিখতে লিখতে আমার প্রায় রাত ভোর হয়ে যাওয়ার অবস্থা আর কি। অনেকে ঠিক দিয়েছেন। তার নাম মীরাবাই। তো এই চিঠিগুলোর সূত্র ধরে আমার মনে হচ্ছিল রবীন্দ্রনাথের সেই গান, খুব চেনা গান, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। কেন এই গানটা মনে পড়লো? তার কারণ আজকেই মহাপুরুষের কথা শেষ। এবারে মহাপুরুষের কথার জায়গায় শনিবারে অন্য কোনো অনুষ্ঠান হবে। মহাপুরুষের কথা আজকের মতো শেষ, এবং এই শেষ দিনে আপনারা বহু মানুষ ঠিক উত্তর দিয়েছেন, বহু মানুষের নাম আমি পড়তে পারছি, এইটা আমার খুব ভালো লাগছে। নামগুলো পড়ি। মীরাবাই, এই ঠিক উত্তরটা দিয়েছেন যারা: সুমিতা পাল, পিপুলপাতি, হুগলি; চন্দনা সেনগুপ্ত, ঢাকুরিয়া সেলিমপুর লেন, কলকাতা 31; সীমা সরকার, সোদপুর থেকে; অঞ্জন বিশ্বাস, আড়িয়াদহ, কলকাতা 57; শর্মিষ্ঠা সেনগুপ্ত, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা; প্রদীপ কুমার সেন, ঘোড়াঘাটা, বাগনান, হাওড়া; জয়শ্রী পাল, শ্যামনগর, উত্তর 24 পরগনা; সৌরদীপ সেনগুপ্ত, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা; শুভ্রা সিনহা, উত্তরপাড়া, হুগলি; ডক্টর পার্থ চ্যাটার্জি, আমতা, হাওড়া; কৃষ্ণা মণ্ডল, সূর্য সদন, ভিআইপি রোড, তেঘড়িয়া; মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা; গদাধর পাল, ডোমজুড়, হাওড়া; ইন্দ্রতনু মুখোপাধ্যায়, যতীন দাসনগর, বেলঘরিয়া; অঞ্জুশ্রী মিত্র, বেলুড়, হাওড়া; ভাস্কর সরকার, দমদম ক্যান্টনমেন্ট; অসিত মুখার্জি, চন্দননগর; সুব্রত কুমার করণ, বাওয়ালি, মহেশ্বরপুর, দক্ষিণ 24 পরগনা। সুব্রত কুমার করণ আগে খুব
লিখতেন আর কি, খুব নিয়মিত শরণাগত লিখতেন। তারপর বহুদিন পরে তার নামটা আবার পেলাম। দেবাদিত্য ভট্টাচার্য, বয়স 13 বছর, উত্তরপাড়া। শ্রীমতী জ্যোৎস্না ভদ্র, খড়দহ রামকৃষ্ণপল্লী। মিঠু কর্মকার, ইছাপুর, উত্তর 24 পরগনা। চিন্ময় কুমার হালদার, হাওড়া। অলোকা সরকার, হালতু, পি মজুমদার রোড। সিদ্ধার্থ মুখার্জি, নিউ রায়পুর, গড়িয়া, কলকাতা 84। রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স। কেকা বোস, ভিআইপি রোড, নারায়ণতলা ওয়েস্ট, কলকাতা। স্বপন দাশগুপ্ত, রাজারহাট, নিউ টাউন, কলকাতা। সায়নী চ্যাটার্জি, পূর্বাচল, হালতু, কলকাতা। দীপ্তাংশু চ্যাটার্জি, পূর্বাচল, হালতু, কলকাতা। অভিজিৎ ব্যানার্জি, সিদ্ধি অ্যাপার্টমেন্ট, পঞ্চাননতলা, আটখোলা, চন্দননগর। মিতালি পাঁজা, চন্দননগর। সুজাতা দাস, চন্দননগর। মানসী চৌধুরী, বাঙুর অ্যাভিনিউ। মৌসুমী দত্ত, দমদম ক্যান্টনমেন্ট। আলেয়া ভট্টাচার্য, মল্লিক আটি, ছোট চাঁদপুর, রাজারহাট, বিষ্ণুপুর। মৈত্রেয়ী ব্যানার্জি, পঞ্চাননতলা, হাটখোলা, চন্দননগর। স্বপ্না ভট্টাচার্য, রামরাজাতলা, হাওড়া। ডাক্তার কেশব সিংহ রায় ও মৌসুমী সিংহ রায়, চন্দন নাগরিক। সংঘমিত্রা ঘোষ, কাঁকিনাড়া, ভাটপাড়া। নিবাস মণ্ডল, রানাঘাট, নদিয়া। নিবাসবাবুর চিঠিও অনেকদিন পরে পেলাম। সরোজ কুমার দাস, নাগের বাজার। সুরজিৎ দে, সল্টলেক। তপন কুমার সরকার, কালীতারা বসলেন, বেলেঘাটা। দীপক ভট্টাচার্য, সৎচাষীপাড়া, নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির। মালা সাহা, বরানগর। অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নিউ টাউন। বন্দনা মাইতি, গোল পার্ক। অসীমা দাস, কলকাতা গিরিশ পার্ক। অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি। দেবাশিস চট্টোপাধ্যায়, চুঁচুড়া, হুগলি। পাপড়ি ও পুলক ব্যানার্জি, কুমারবাগান, নারায়ণপুর, ব্যান্ডেল, হুগলি। প্রণব মজুমদার, হিন্দুস্তান পার্ক। শিবপ্রসাদ দত্ত চৌধুরী, নোয়াপাড়া, বারাসাত। সায়নী নাগ, মদারার, বাদামতলা, বারুইপুর। করুণা মুখোপাধ্যায়, উত্তরপাড়া, হুগলি। রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা। ডক্টর সরজিৎ সুর রায়, নিউ টাউন, কলকাতা। সতীনাথ শান্তারা, সার্পেন্টাইন লেন, কলকাতা। আদিত্য তালুকদার, কলকাতা 88। গোপালচন্দ্র দত্ত, দক্ষিণ পাড়া, বারাসাত। ডক্টর সুবীর মিত্র, লেক টাউন, কলকাতা। শবরী সরকার, আগরপাড়া, 24 পরগনা। মনীষা সরকার, শ্যামপুর, সরকারপাড়া, বজবজ। কাবেরী দে, এয়ারপোর্ট, কলকাতা 81। আশিস কুমার দাস, বরানগর। চুমকি দাস, হাজরাপাড়া, বালি, হাওড়া। নন্দদুলাল বিশ্বাস, কলাবেড়িয়া, বিষ্ণুপুর, কলকাতা 135। পীযূষ ভাদুড়ী, বালি, হাওড়া। সীমা মুখার্জি, রাজারহাট, কলকাতা 135। সন্দীপ কুমার দে, আড়িয়াদহ। শুভ্রা গিরি, রায়বাহাদুর রোড, বেহালা। বন্দনা তালুকদার, চুঁচুড়া। চিত্রাশীল, রাজবলহাট। ব্রজশীল, রাজবলহাট। অর্চনা হাজরা, উত্তর আড়িপাড়া কলোনি, হাওড়া। জয়া মজুমদার, ফটকগোড়া, চন্দননগর। কল্যাণী মল্লিক, তালতলা লেন। গোপা দত্ত, বেলঘরিয়া, নিমতা। শ্রীমতী অঞ্জু রায়, সল্টলেক সিটি। গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, কাঁকুরগাছি, কলকাতা 54। দীপাশ্রী সেন, শ্যামপুর, বজবজ। দেবমাল্য খান, ইছাপুর, নবাবগঞ্জ। লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি। রানা চট্টোপাধ্যায়, বাগবাজার, কলকাতা 3। অনির্বিত রক্ষিত, কলকাতা। দেবী মণ্ডল, ফলতা, অনন্তরামপুর। প্রতিমা ভাদুড়ী, বরাহনগর। কল্পনা সেন, সৈকত সেন, ডানকুনি, হুগলি। রামকৃষ্ণপাড়া। জওহরলাল রায়, নারকেল বাগান, কামডহরি, গড়িয়া। তপতি বণিক, দক্ষিণদাড়ি, কলকাতা। স্বাগত বিশ্বাস, দমদম। শুভ্রা ভট্টাচার্য, রায়বাহাদুর রোড, বেহালা। শোভা মশান, আনন্দনগর, ঠাকুরপুকুর। এয়ারপোর্টের কাছ থেকে মিঠু সূত্রধর, শরৎ কলোনি। শ্রাবণী শুভাশিস, কলেজ স্ট্রিট, কলকাতা। নন্দগোপাল সাঁতরা, বজবজ, এ চৌধুরী রোড। মুকুল সিনহা, সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। লীনা দাস, মহেন্দ্র বিশ্বাস লেন, নারকেলডাঙ্গা মেন রোড, কলকাতা 54। সুব্রত কুমার বক্সি, শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া পূর্বপাড়া। রামকৃষ্ণ ভট্টাচার্য, জহুরা বাজার লেন, কসবা, কলকাতা 42। সুমিত্রা দাস, সল্টলেক সিটি।
বিরাট নামের লিস্টটি পড়ে শোনালাম আপনাদের 92.7 বিগ এফএম এ মহাপুরুষের কথার শেষ এপিসোড এটা। এর পরের দিন থেকে মানে পরের শনিবার থেকে অন্য অনুষ্ঠান শুরু হবে। তার একটা বড় কারণ, আমরা আপনাদের চিঠি হারিয়ে ফেলছি, চিঠি লেখা কমে যাচ্ছে। মহাপুরুষের কথাতেই বেশি মনোযোগ দিচ্ছেন আপনারা, কিন্তু চিঠিগুলো খুব জরুরি, অনুষ্ঠানকে ভালো করবার জন্য চিঠিগুলো খুব জরুরি। ফলে মহাপুরুষের কথা সামনের শনিবার থেকে বন্ধ। এরপর গানের পর একটা ছোট্ট গল্প বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকে শনিবার, কিন্তু নতুন মহাপুরুষের কথার গল্প তো আজকে বলবো না, কেননা মহাপুরুষের কথা পরের শনিবার থেকে আর হবে না। আপনাদের একটা এমডি গল্প বলি। আপনারা অনেকেই জানেন এই গল্পটা, খুব চেনা গল্প, তবু বলি, নামধাম না করে বলছি। যেমন কোন একটা মন্দিরে, খুব নামকরা মন্দির, খুব সাধকের স্মৃতিপূত মন্দির, সেই মন্দিরে একজন ভক্ত নিয়মিত আসেন ঠাকুরের সামনে বসে চোখ বুজে ধ্যান করেন, তারপর চলে যান তৃপ্ত মনে। তাই অনেক দিন ধরে এটা চলছে। তা একদিন তিনি সেই মন্দিরের যিনি মহারাজ, তার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার একটা নিবেদন আছে, আপনাকে বলি। তো মহারাজ তাকে চিনতেন, প্রতিদিনই আসেন, বয়স্ক মানুষ, দীর্ঘদিন ধরে আসছেন, দীর্ঘ কত বছর ধরে। তিনি বললেন হ্যাঁ 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 বসুন 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 বসুন, বলুন বলুন কি বলবেন বলুন। তিনি বললেন আমি আর কাল থেকে এই মন্দিরে আসবো না। তো মহারাজ বললেন কেন, কি হলো বলুন। বলেন না, আসলে এই মন্দিরে আমি তো অনেক বছর আগে প্রথম এখানে এসেছিলাম। নির্জন মন্দির, যারা আসতেন তারা নিঃশব্দে প্রায় পা টিপে টিপে আসতেন, এসে মূর্তির সামনে হাত জোড় করে বসতেন, প্রার্থনা করতেন বা যা হোক কিছু করতেন, তারপর নিঃশব্দে উঠে চলে যেতেন। সে একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ ছিল। কিন্তু এখন এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এখন চারপাশে প্রচুর ভিড়, লোকজন, এবং সেই সমস্ত লোকজন ভক্ত মানুষ নয়, তদ্গত মানুষ নয়। তারা আসে, নিজেদের মধ্যে কথা বলে, হই হই করে, হাসে, সেলফি তোলে, এই সব নানান রকম করে। তার মধ্যে আমার ধ্যানের অসুবিধে হচ্ছে, আমার মনঃসংযোগে অসুবিধে হচ্ছে, আমি পারছি না, আমি এখানে আর আসবো না। অনেকদিন ধরে আসছি, আপনার সঙ্গে বারবার চোখাচোখি হয়েছে, দেখা হয়েছে, হয়তো এক আধবার কথা হয়েছে, আপনাকে আমি সবিনয় এই কথাটা নিবেদন করলাম। তো মহারাজ বললেন যে আমাকে আর একটা দিন সময় দেবেন, আপনি কালকের দিনটা আসবেন, কালকের দিনটা আসুন, তারপরে আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন। তো ভদ্রলোক বললেন আচ্ছা ঠিক আছে, বলে চলে গেলেন। পরদিন আবার সকালবেলা যেরকম আসার তেমনি এসেছেন, মহারাজের সঙ্গে দেখা করেছেন। তো মহারাজ তাকে এক গ্লাস জল দিয়েছেন। জলটা একেবারে মানে টইটুম্বুর হয়ে আছে আর কি, মানে একটু নড়াচড়া করলে জলটা গেলাস বেয়ে গড়িয়ে নেমে আসবে। বললেন যে আপনি একটা কাজ করে দেবেন, আপনি এই জল ভর্তি গ্লাসটা নিয়ে একবার মন্দিরটা প্রদক্ষিণ করে আমার কাছে চলে আসুন। একটাই শর্ত, গ্লাস থেকে একটাও ফোঁটা জল গড়িয়ে পড়বে না, এটা পারবেন? তো সেই ভদ্রলোক বলেছেন হ্যাঁ পারবো। তো মহারাজ বলছেন ঠিক আছে, তাহলে আপনি এটা নিয়ে মন্দিরটা প্রদক্ষিণ করে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনি আমার কাছে আসুন। তো ভদ্রলোক ওটা গ্লাসের জল ভর্তি গ্লাসটা নিয়ে মন্দির প্রদক্ষিণ করে ফিরে এসেছেন। সত্যি সত্যি এক ফোঁটা জল পড়েনি। তা মহারাজ বললেন যে বাহ, খুব ভালো, এক ফোঁটা জলও তো পড়েনি। আচ্ছা, আপনি যখন মন্দির প্রদক্ষিণ করছিলেন তখন কি আপনি কোনো হইচই শুনেছেন? সেলফি তোলার আওয়াজ, বা লোকজন দৌড়োদৌড়ি করছে, বা যা হোক কিছু, বাচ্চারা চিৎকার করছে, বা এরকম কিছু শুনেছিলেন? তো ভদ্রলোক বললেন না, আমি কি করে শুনবো, আমি তো এক মনে দেখছিলাম যাতে গ্লাস থেকে জলটা গড়িয়ে না পড়ে। তখন সেই মহারাজ বললেন যে আপনি মন্দিরের মধ্যে যদি তন্নিষ্ঠ হয়ে
একমনা হয়ে, ব্যাকুল হয়ে আপনার ঈশ্বরকে ডাকেন, তাহলে চারপাশের এই যে গোলযোগ, এই যে হইচই, এই যে কলরব, এই সমস্ত কিছু আপনার কানে যাবে না। আপনি তন্নিষ্ঠ হন, আপনারই মনের মধ্যে সবটা আছে। নিজেকে বাইরের যে কলরবময় পৃথিবী, সেখান থেকে সরিয়ে দেবার ক্ষমতা আপনারই আছে। এই গল্পটা আপনাদের বলতে ইচ্ছে করলো, তার কারণ চারপাশে বড্ড হই হট্টগোল তো। আর এখন তো এই ভোট পর্ব চলছে, এখন তো সত্যি সত্যি চারপাশে খুব